গানে গানে তব বন্দন ডাক ছুটে, রুদ্র বীণার অন্ধকারে কাঁদন জেগে ওঠে। গানে গানে বিশ্বকবি চিত্ত মাঝে ভুবন লীলা যেথায় বাজে। জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে। গানে গানে তব বন্দন যাক টুটে। গানে গানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে। অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে। সুরহারা প্রাণ বিষম বাধা, সুরহারা প্রাণ বিষম বাধা। সেই তো আঁকি সেই তো ধাঁধা। গান ভোলা তুই গান ফিরে নে, গান ভোলা তুই গান ফিরে নে। যাক সে আধে ছুটে। গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে। গানে গানে তব বন্দন যাক টুটে। গানে গানে। মঠের বেলুড় মঠের সন্ন্যাসীদের বর্তমান জীবন সম্বন্ধে আবার বলছেন। এটা 1979 সালের কথা। কলকাতা। রাস্তায় একটা রিক্সা স্ট্যান্ড আছে। দুদিন আগে সেখানে গেছিলাম। রিক্সাওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। মাঝে মাঝে এসে গল্প করি, ওরা আমাকে চা খাওয়ায়। অধিকাংশই বিহারি, বেশ হাসি খুশি মিশুকে লোক। অর্জুন এসেছে ছাপড়া থেকে, গ্রামে চাষ করতো বাবার সঙ্গে। কাকা ওদের কলকাতায় নিয়ে এসেছে। বাড়িতে বউ আর এক বাচ্চা ছেলে প্রতি মাসে টাকা পাঠায় বাড়িতে। আমাকে নেমন্তন্ন করেছে ওর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। রামশিশু ছাপড়া থেকে ছোটোবেলায় চলে এসেছে কলকাতার বাড়িতে। বাড়ির সঙ্গে বিশেষ যোগাযোগ নেই। গ্রামে বিধবা মা আছেন। বছরে একবার চেষ্টা করে বাড়ি যেতে। গিরিশ, রামরিক, খেলাওন অদ্বৈত আশ্রমের কাছেই গ্যারেজে থাকে 3 জন। অদ্বৈত আশ্রম হচ্ছে ডি এন্টালি। ওই এন্টালি মোড় থেকে আপনি যদি ডি এন্টালি রোডে যান ওইখানে পাবেন আপনি, সিআইটি রোড বলে। একজন মৌলালির কাছে থাকে। রবিবার রাতে একসঙ্গে বসে কীর্তন গায়, দুপুরে ছাতু খেলে ও রাতে রুটি খায়। আরেক এই ভারত। ক্লাস 3-4 বেশি পড়েনি কেউ। গ্রামের লোক ধর্ম বিষয়ে প্রাচীন নীতিতে অভ্যস্ত। শুনেছে যে দিল্লি রাজধানী, কিন্তু এর বেশি কিছু জানে না দেশ সম্বন্ধে। কারো কারো ইচ্ছা ভবিষ্যতে হরিদ্বার, ঋষিকেশ যাওয়ার। শিক্ষিতদের চোখে মামুলি জীবন এদের। অথচ এরাই কম্বল আর লোটা নিয়ে অচেনা কলকাতার দিকে পাড়ি দিয়েছিল ভাগ্য অন্বেষণে। কি ভীষণ সাহস! কতজন উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীর এমন সাহস আছে? এদের অভাব আছে, অভাব বোধ নেই। সামান্য ছাতু খাওয়া সত্ত্বেও কঠিন পরিশ্রমী। হাতে টানা রিক্সা, দিনে 10-12 ঘন্টা চালায়। সকালে হনুমান চালিসা পড়ে কাজে বেরোয়, রাতে বাড়ি ফেরে রান্না করে। এদের উন্নতি করবো আমরা? কেমন উন্নতি? রিক্সা চালানো ছেড়ে রাইটার্স বিল্ডিংয়ে বাবু হওয়া, হনুমান চালিসার বদলে শেক্সপিয়ার পড়া,
ছাতু না খেয়ে বাসমতি চাল খাওয়া, কিশোর রিক্সার বদলে নিজের গাড়ি চালানো। আমি জানি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওদের অভাববোধ বাড়বে, আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ওদের অভাব বাড়বে, ওদের বাবু করে তুলবে, এই হাসি খুশি মানুষরা হিসেবে হয়ে উঠবে। গত সপ্তাহে 2টো গ্রামে গিয়েছিলাম। স্থানীয় যুবকদের গড়ার সংস্থা চমৎকার কাজ করছে অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে, কিন্তু যেটা অবাক হলাম তা হলো ব্যাপক রাজনীতিকরণ। লোকশক্তিকে সাধারণ মানুষকে গত সপ্তাহে বামপন্থী শাসক দলগুলি সমাজের সর্বত্র অনুপ্রবেশ করে সাধারণ মানুষকে চেপে দিচ্ছে, রাজশক্তির জোরে লোকশক্তিকে ধ্বংস করে দিতে উদ্যত হয়েছে। এ কেমন বামপন্থা? এভাবে চললে পশ্চিমবঙ্গে 5-6 বছরের মধ্যেই অন্ধকার যুগ শুরু হয়েছে। স্বামীজি স্বপ্নই ধ্বংস হবে। তিনি চেয়েছেন লোকশক্তির জাগরণ, বলেছিলেন স্যালভেশন অব দি পিপল বাই দি পিপল। আগামী লেখাগুলিতে এই বিষয়ে জোর দিতে হবে। গণতন্ত্রের দোহাই দিয়ে কীভাবে গণতন্ত্রের ত্রুটি চেপে দেওয়া হচ্ছে, সেটা বিশদভাবে বলতে হবে। সমাজসেবার কর্মকাণ্ডে এক নতুন মাত্রার যোগ হলো। আগে এমন ছিল না, রাজশক্তি বাধা দিত না। আমার চেতনা গভীর প্রভাব ফেলেছে। এই আজকের পশ্চিমবঙ্গের লড়াই আরও ব্যাপক হয়ে উঠবে। বাঙালি কি অধঃপতনে গেছেন? পুলিশ ও প্রশাসন সরকারের তাঁদের তাবেদার হবে, এটাই স্বাভাবিক। পুলিশ ও প্রশাসন সরকারের তাবেদার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধিজীবীরা বছর 4 বাদে এরাই জয়প্রকাশ নারায়ণের বিরোধিতা করেছিলেন, ফ্যাসিস্ট শক্তির সমর্থন করেছিলেন। ধ্যান ও সাধনা নিমগ্ন থেকে আনন্দ রাজ্যে থাকতে পারতাম, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। সামাজিক রাজনৈতিক অন্যায় থেকে চুপ করে থাকা সম্ভব নয় আমার। কারণ প্রথমত স্বামীজির বাণীকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, দ্বিতীয়ত দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারবো না। মহানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, সমাজের কল্যাণের জন্য যে কাজ, সেটা কি স্বার্থপরতার ছোঁয়া থাকে? তিনি বলেছেন যদি থাকেও তবে সেটা গুরুত্বহীন। অন্যের কল্যাণের জন্য কার্য করা পরার্থপর চিন্তা প্রয়াস সাত্ত্বিকতাই অঙ্গ। সাত্ত্বিকতার কথাই যদি বলো তবে তো জবদান করাও স্বার্থপরতার কথা যদি বলো তাহলে জবদান করাও তো স্বার্থপরতা। কারণ নিজের মুক্তি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কর্মযোগের দ্বারা যে মুক্তি হয় সে কথা ধর্মশাস্ত্রে অনেকবার বলা হয়েছে। মহাপুরুষ মহারাজ বলতেন যে প্রথম স্তরে থাকে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, অর্থাৎ কর্ম ও পুজো দুটোই পাশাপাশি চলবে। দ্বিতীয় স্তরে ওয়ার্ক অ্যাজ এ ওয়ার্কশিপ, অর্থাৎ কাজ করো পূজার মনোভাব নিয়ে। তৃতীয় স্তরে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, কাজই পূজা হয়ে ওঠে। প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যাও, তারপর তৃতীয় স্তরে। এই কর্মযোগের কথা আমরা ভুলে গিয়েছিলাম বহুকাল। তাই নানক, কবির, দাদু, চৈতন্য, মীরাবাই, তুলসীদারের মতন বিশাল আধ্যাত্মিকতার অনেক মানুষ জন্মগ্রহণ করলো। এদেশে অন্যদের পরাধীন ছিল 1000 বছর। স্বামী বিবেকানন্দ এর মোড় দিলেন শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণায়। কর্মযজ্ঞে গুরুত্ব দিলেন, জাগতিক জীবন নগণ্য নয় এটা তুলে ধরলেন। ঠাকুরের কথা, খালি পেটে ধর্ম হয় না। মাটির প্রতিমায় ঈশ্বর পূজা হয়, আর রক্ত মাংসের প্রতিমায় তা হয় না। মাটির পুজোয় ঈশ্বর পুজো যদি হয়, তাহলে রক্ত মাংসের শরীরে কি পুজো করা যায় না? এটাই তো ঠাকুরের কথা। ঠাকুরের কথাকেই স্বামীজি নিয়ে এলেন ব্যাপক জনজীবনে। এটা একটা বড় অবদান স্বামীজির। ধর্মে এক নতুন মাত্রা যোগ করে দিলেন। কয়েক মাস আগে কতগুলি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করেছি। আমার মনে যে ইচ্ছাগুলি উঠছে তা ভগবানকে প্রার্থনা করে যা বলছি সব সফল হচ্ছে। এমনকি ছোটোখাটো ব্যাপারেও এটা হচ্ছে দেখতে পাচ্ছি।
4-5 দিন আগে দমদমে যাওয়ার বাসে যাব। বাস স্টপে দাঁড়িয়ে ভাবছিলাম বাসে সিট পেলে ভালো হয়। দমদম অনেকটা পথ। বাস এলো, ভিড়, কোনো রকমে উঠে একটু এগিয়ে গেলাম। বসার সিট পাওয়া দূরের কথা, ভালো করে দাঁড়ানো মুশকিল। অবাক কাণ্ড, একটা স্টপ যেতেই পাশের সিটের থেকে একজন যাত্রী উঠে দাঁড়ালেন, নামবেন। ফাঁকা সিট পেয়ে আমি বসে পড়লাম। ব্যাপারটাকে নেওয়ার যোগাযোগ বলতেও সন্দেহ। তার কয়েকদিন আগে বাথরুমে বসে কাপড় কাচ্ছিলাম। মনে চিন্তা এলো, আজ যদি 10টা টাকা পাই তবে সিগারেট কেনা যাবে। আমি খুব সিগারেট খেতে ভালোবাসি, আর সিগারেট খাইও। আজই আশ্রম থেকে তো আর কোনো সিগারেটের পয়সা নেওয়া যায় না। আশ্চর্য! দুপুর 3টে নাগাদ ভদ্রলোক দেখা করতে এলেন। কিছুক্ষণ আলাপ করে যাওয়ার সময় 10টা টাকা প্রণামী দিয়ে গেলেন। আর গতকাল যা ঘটল এতে আমি ঘাবড়ে গেলাম। বিকেলে সুজিত নাগ সঙ্গে দেখা করতে গেছিলাম তার বাড়িতে। যেতে যেতে রাস্তার মোড়ে দেখলাম ফুলকপির সিঙাড়া তৈরি করে বিক্রি করছে একজন। খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু পকেটে পয়সা নেই। হেঁটে সুজিতবাবুর বাড়ি যেতেই তার স্ত্রী একগাল হেসে বললেন, খুব ভালো দিনে এসেছেন আপনি। ফুলকপির সিঙাড়া তৈরি করেছি, ঠাকুর আপনাকে পাঠিয়ে দিয়েছেন, আসুন। আর গত মাসে যা ঘটেছিল এতে আমি খুবই অবাক হয়ে গেছিলাম। দুর্গাপুরের ঘটনা। ওখানে এক মহিলা সমিতিতে গিয়েছিলাম। তার গরিব মেয়েদের জন্য স্কুল ও ভোকেশনাল ট্রেনিং চালাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে মেয়েদের বৃত্তি শিক্ষা দিয়ে তাদের নিজেদের পায়ে দাঁড় করানোর সাহায্য করার প্রোগ্রাম। বললেন বিশেষ ধরনের সেলাই কল কিনে মেয়েদের নতুন নতুন ডিজাইন শেখাতে চান তারা, কিন্তু মেশিনের দাম 2000 টাকা বলে দেরি হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিলাম ওই টাকা জোগাড় করে দেওয়ার। ঘুরে ঘুরে সব দেখার পর রামমোহন অ্যাভিনিউতে ফিরে আসছি। সেদিন সন্ধ্যায় আশ্রমে ধর্মীয় আলোচনা ও প্রশ্ন উত্তরের ক্লাস। আসার সময় পথে চিন্তা হলো, মনের আবেগে তো সমিতিকে প্রতিশ্রুতি দিয়ে এলাম, কিন্তু এত টাকা জোগাড় করবো কীভাবে? মনে মনে ভাবছিলাম, দুমদাম এভাবে কথা দেওয়া ঠিক নয়। আমি ভুল করেছি, ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটারই প্রতিশ্রুতি দেব যেটা আমি পারবো। মন্দিরে ঢুকে আসনে বসার বেদিতে ঠাকুরমার স্বামীজির ফটোর সামনে প্রণাম করলাম। শিশিমায়ের ফটোর দিকে তাকিয়ে আকুলতা নিয়ে প্রার্থনা করলাম, মা কৃপা করে 2000 টাকা পাইয়ে দাও আমাকে। মহিলা সমিতিতে ওরা খুব ভালো কাজ করছেন, তাদের দরকার এই টাকা। মা, আমি নিজের ক্ষমতা না বুঝেই ও প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, তুমি মা কৃপা করে এই টাকার ব্যবস্থা করে দাও। এরপর চেয়ারে বসে ক্লাস শুরু করলাম। আলোচনা করতে করতে প্রার্থনার কথা ভুলেই গিয়েছিলাম। 100 ঘন্টা বাদে ক্লাস শেষ হলো। ভক্তেরা এক এক করে এসে প্রণাম করলেন। শেষ হয়ে গেল। ধীরেনবাবুকে বললাম, কত টাকা প্রণামী পড়েছি দেখুন তো, গুনে বলুন তো। তিনি হিসাব করে বললেন, 2300 টাকা। শুনেই চমকে উঠলাম। আমার দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ল। অনুরোধ করে তাকে বললাম, 2000 টাকা আলাদা করে রাখুন, কাল এই টাকা ওই মহিলা সমিতিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। খুবই আশ্চর্য হয়েছিলাম। দুর্গাপুরে এর আগেও এসেছি অনেক রকম আলোচনার সভায়। আমার 300-400 টাকা বেশি প্রণামী কোনোদিন হয়নি। 2300 টাকা! মা তাহলে আমার প্রার্থনার সাড়া দিয়েছেন। প্রণামীতে এত টাকা কল্পনার বাইরে, অথচ এটাই সম্ভব হলো। আজ মন্দিরে গেলাম, আবার মার ফটোর দিকে তাকিয়ে চোখে জল এসে গেছিল। বারবার এমন ঘটনা ঘটছে গত কয়েক মাস ধরে। এর সঙ্গে আর একটা জিনিস লক্ষ্য করছি, বক্তা ও লেখক হিসেবে আমার জনপ্রিয়তা খুবই বেড়ে যাচ্ছে। দেখছি আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তা থাকা সত্ত্বেও আমি বেশি প্রশংসা পাচ্ছি এবং আমন্ত্রণ আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যুবকদের মধ্যে প্রভাবটাই বেশি, যেটা খুব আশ্চর্য লাগছে আমার কাছে। বক্তৃতার টেপ শুনে অবাক লাগছে নিজের পয়েন্টগুলো লক্ষ্য করে। আচ্ছা, এই ব্যাপারে আমি দু একটা কথা বলি। সেটা হচ্ছে, আচ্ছা, এইসব পয়েন্ট চিন্তা করে আমি কখন করলাম, মুখ দিয়ে এমন কথা কিছু বেরিয়ে আসছে যা নিজে আগে কখনো ভাবিনি। অনেকেই এসে অনুরোধ করছেন ভাষণগুলি ছাপবার জন্য। 3 জন তো টাকা দিতেই চাইলেন। আরেকটা বিষয় লক্ষ্য করছি, মাস 6 ধরে বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখার জনপ্রিয়তা বাড়ছে। কংগ্রেস, সিপিআই, আরএসপি
সোশ্যালিস্ট পার্টির কয়েকজন নেতা দেখা করে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। 3 জন সোশ্যালিস্ট নেতা তাঁদের পত্রিকাগুলিতে নিয়মিতভাবে লিখতে বললেন। ইয়েদের ছাপা লেখাগুলি পড়ে আমিও অবাক হচ্ছি। এত ভালো পয়েন্ট আমার মাথা থেকে বেরিয়ে আসছে। আশ্চর্যজনক দুজন প্রকাশক এসে অনুরোধ করলেন পাণ্ডুলিপি দিতে। আচ্ছা, এখানে আমি একটু কথা যদিও নিজের ব্যক্তিগত কথা, তাও আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্যে যে আমারও গোটা এই গত 20-25 বছর ধরে দেখছি এই যাই মাথায় যে জিনিসটা চিন্তা আসছে সে জিনিস এসে হাজির হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে আপনাদের শোনালাম স্বামী সোমেশ্বরানন্দের অভিজ্ঞতা, ঠিক একইভাবে আমি আমার অভিজ্ঞতার পরপর বিস্তারিত দিতে চাই না, কেননা প্রতিবেদন অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সোমেশ্বরানন্দ ঠিক যেভাবে উনি মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন, যে যা চিন্তা মাথায় আছে সেগুলো জোগাড় হয়ে যাচ্ছে, গত 20 বছর ধরে দেখছি আমারও মাথায় যেরকম চিন্তা আসছে সেই জিনিসটা জোগাড় হয়ে যাচ্ছে। এবং এখনও নিত্য একটু খেতে ইচ্ছে করছে, একদিন বাটা মাছ খেতে ইচ্ছে করলো, সঙ্গে সঙ্গে দেখি ছেলে বাটা মাছ নিয়ে এসে হাজির করেছে। মানে এইভাবে যে ছোটোখাটো এবং একটু বড় বড় চিন্তাও মাথায় এসে পড়ছে। হঠাৎ কিছু বেশি টাকা, যেটা অভাবনীয় ব্যাপার, অনেক টাকা হাতে এসে পড়লো। তো আমার মধ্যে সুপ্ত কিছু ইচ্ছে ছিল, এইগুলো খাবো। তো ওইগুলো খাওয়ার জন্য ছেলেকে বলতে পারি না, ওরা আমাকে সব খেতে দিচ্ছে, সবই করছে ব্যবস্থা। তো ওদের বলতে একটু সংকোচ হতো। ওমা, হঠাৎ অভাবনীয় রূপে অনেক টাকা আমার হাতে এসে গেল। এসে যেতে তখন আমি ওই টাকা খরচা করে আমার এই ছোটোখাটো স্বাদ যেগুলো আছে, খাওয়া দাওয়ার একটু স্বাদ ছিল, সেই স্বাদগুলো মেটাচ্ছি এখন আমি। তো এইভাবেই ভগবান মানে যদি ঈশ্বর চিন্তা নিয়ে আপনি থাকেন, তো আপনাকেও এইভাবে কিন্তু যোগাবে। যেভাবে সোমেশ্বরানন্দ জগিয়েছে, যেভাবে আমাকেও যোগাচ্ছে, আপনাকেও কিন্তু সেভাবে যোগাবে। কিন্তু একটু বেশিক্ষণ ঠাকুরের কথা শুনে সেইভাবে জীবনযাপন খানিকটা এই সংসার করুন, চুটিয়ে সংসার করুন, কিন্তু খানিকটা সময় ঈশ্বর চিন্তা দিতেই হবে। তাহলে দেখবেন ঈশ্বর এইসব জিনিস যোগানগুলো আপনাকে দেবেন।